হ্যালো। আজকে দেখো, যেটা এমব্রিও ডেভেলপমেন্ট বলে যে টপিকটা ছিল সেটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ক্লাসে এটা অলরেডি একবার বোঝানো হয়েছিল, তাও আরেকবার ভিডিও করে এটা দেওয়া হচ্ছে। তো প্রথমে একবার এটা পুরোটাই এঁকে রেখেছি। যদি আহ, লিখতে চাও বা স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও পুরোটা। একবার ছোট করে বুঝে নাও যে নর্মাল জাইগোট যখন হয় তার একটা মাইটোসিস যখন হচ্ছে, মাইটোসিস হলে তার দুটো সেল তৈরি হবে, একটা থেকে দুটো সেল। তো দুটো সেলের মধ্যে একটা একটু বড় হয়, একটা একটু ছোট হয়। তো একটার নাম হয়ে যায় সাসপেন্সার সেল, যেটা বড়, আর যেটা ছোট তার নাম হচ্ছে এমব্রিও সেল। তো এই সেলগুলোর আবার দেখা যায় যে মাইটোসিস হচ্ছে, স্পেশালি সাসপেন্সার সেলটার বারবার মাইটোসিস হয় এবং হয়ে সেটা ছোট বড় করে এরকম সিরিজ বানিয়ে দেয়, যে গোটা সিরিজটা সাসপেন্সার সেলের এটা ওপরের দিকে তৈরি করে। আর নিচের দিকে যে সেলটা আছে ওটা একটুখানি জাস্ট বড় হয়ে যায়। তো এটা দেখতে এরকম গদার মতো দেখতে হয়ে যায়, উল্টো দিক দিয়ে গদা ভাবো। এইটাই আবার পরবর্তী টাইমে দেখা যাচ্ছে যে এরকম আর কোনো ডিভিশন হচ্ছে না, সাসপেন্সার সেলগুলো নর্মাল থেকে যাচ্ছে ওপরের দিকটা। আর তলার দিকে যেটা এমব্রিও সেল আছে ওটা এমব্রিও সেলই থাকে, কিন্তু ওটা কীরকম হয়, আস্তে আস্তে ওটা পুরো গোল হয়ে যায়। আর গোল, ওই জন্য দেখো এখানটা এরকম গ্লোবিউলার এমব্রায়ো বলে লেখা হয়েছে। আর তারপরে স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে এরকম সাসপেন্সার সেলগুলো পরপর সব লেগে থাকবে, যেগুলো নেক ক্যানাল সেল বলে নাম দেওয়া হবে। আর এটা দেখতে কেমন হয়, হার্ট শেপড এমব্রিও টাইপের দেখতে হয়ে যায়। ফার্দার এটা কটিলেডন্সে ডিভাইড হয়ে যায়। এই যে পার্সনটা আছে এইটার এইরকমভাবে খাঁজ এসে যায়, একটা এরকম খাঁজ এসে যায়, দুটো ভাগে দুটো কটিলেডন্সে ভাগ হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে ধরো এগুলো হয় না, তারা কি থাকে, তারা হচ্ছে নর্মাল, ধরো একটা যদি এরকম সিঙ্গেল থেকে যায় তাহলে সেটা মনোকট। আর যদি এরকম ডবলভাবে এরকম ভাগ হয়ে যায় তাহলে এটা 1 টু ডাইকট, এরকমভাবে ডেভেলপমেন্টটা হয়। ম্যাচিওর এমব্রিও তৈরি হচ্ছে, এটা কটিলেডন্স তার। বোঝা গেল? যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো সেটা অবশ্যই ক্লাসে একবার জানিও। আমি মোটামুটি যা বললাম সেগুলো বুঝতে পারছি কিনা একবার দেখে নাও। বেশ। তো একবার স্ক্রিনশট নিলে নিয়ে নাও, তারপরে আমরা নেক্সট স্লাইডটায় চলে যাব। আচ্ছা, এবার দেখো মোনোকট এমব্রিওতে কীরমভাবে কী থাকে। আচ্ছা, মোনোকটের আগে ডাইকটটাকে দেখো। ডাইকট এমব্রিওতে কী থাকে, ডাইকট এমব্রিওতে এইটা হচ্ছে আমাদের, দাঁড়ো মার্ক করি। ইয়েলো মার্ক করছি। এমব্রিওনাল অ্যাক্সিস বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, এই যে লম্বা পুরো পার্টটা, এইটা পুরোটা হচ্ছে আমাদের এমব্রিওনাল অ্যাক্সিস। তো এমব্রিওনাল অ্যাক্সিস থেকে দুটো ডাইকটিলেটনস, যেহেতু তাহলে দুটো কটিলেটন বেরোচ্ছে, একটা এইটা, এই যে পুরোটা এইটা হচ্ছে একটা কটিলেটন, আর একটা এই যে লম্বা যাচ্ছে বেরোচ্ছে এইটা আর একটা কটিলেটন। ঠিক আছে, এটা কোথা থেকে বেরোয় না, লেভেল অফ কটিলেটনসগুলো কোথা থেকে বেরোচ্ছে দেখো, এই যে জায়গাটার নাম আছে এপিকোটাইল বলে, প্লিমিউল বলে। এগুলো সবই কি, এইটা হচ্ছে এমব্রিওনাল অ্যাক্সিস থেকে ওপরের দিকে যখন আহ, তোমার প্রজেকশনস, মানে আমি ধরো ডায়াগ্রামটা একবার এখানটায় আঁকি, এইরকম একটা থাকবে, এইরকম একটা থাকবে। তো এই যে এমব্রায়োর যে এই পোর্শনটা, এই মাথার উঁচু পার্টটা, এইটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো আমরা প্লিমিউল। আর এই যে ভিতরের যে পোর্শনটা যেটাকে আমরা আহ, জানিই না, এটার নাম এটা কি, এটা হচ্ছে এপিকোটাইল। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে যদি আমাদের এমব্রিওনাল অ্যাক্সিসের ওপরে পোর্শন থাকে, এমব্রিওনাল অ্যাক্সিস আমরা কাকে ধরেছি, এই যে জায়গাটা এখান থেকে এতটা, এটা পুরোটা। তো এইখানে ওপরের পোর্শনটাকে বলছি আমরা এপিকোটাইল, আর নিচের দিকের পোর্শনটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে হাইপোকোটাইল। বোঝা গেল? এপি আর হাইপো নাম অনুযায়ী ডিফারেন্সিয়েট করে নেবে যে এপিকোটাইল আর হাইপোকোটাইল কাদেরকে কি বলা হয়। এপি মানে ওপরে, আর কটিলেটনস থেকে আসছে হচ্ছে এপিক, মানে কটিলেটনের দিকে যে কোটাইলটা পাচ্ছি সেটা এপিকোটাইল, আর নিচের দিকের পোর্শনটাকে বলবো আমরা হাইপোকোটাইল। আর তারপরে আসছে আমরা হচ্ছে নিচে, আরও নিচের দিকে যদি দেখি, এমব্রায়োর নিচের দিকে থাকে হচ্ছে র্যাডিকেল বলে একটা অপশন, যেটা কি হাইপোকোটাইলের টিপ। হাইপোকোটাইল তো এইটা পুরোটা, এর যে টিপ পোর্শনটা মানে এই জায়গাটা, এইটাকে আমরা বলছি কি র্যাডিকেল। তার তলায় যেহেতু এটা রুট তৈরি করে, তাহলে এটা রুটের এই জায়গাটার মাথাটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে তার রুট ক্যাপ। বোঝা গেল?
শর্টে একবার বলে দিচ্ছি সবটাই, এগুলো ক্লাসে তো পড়ানো হয়েছে। আচ্ছা, একবার ছবি আঁকা থাকলে অবশ্যই আঁকবে এটা তো, একবার স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, তো নেক্সটে আসছি মনোকটিলিডন এমব্রায়োতে। দেখো, এইটা হচ্ছে আমার এমব্রায়োনাল অ্যাক্সিস। এই যে বেশ কিছুটা কালার করা আছে অলরেডি, দেখতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদের এমব্রিওনাল অ্যাক্সিস, যেটা আমি মার্ক করছি, নীল করে দিচ্ছি পুরোটা। এইটাকে আমি বলছি কি এমব্রিওনাল অ্যাক্সিস। ঠিক আছে, এবারে এমব্রিওনাল অ্যাক্সিসের আমরা শিখেছি যে ওপরের যে পোর্শনটা তার একটা আলাদা নাম হয়, তার নাম কি প্লিমিউল। এখানে এপিকোটাইলের, এপিকোটাইল মানে এমব্রিওনাল অ্যাক্সিসের ওপরের পার্টটা এপিকোটাইল, কটিলেটনের উপরের পোর্শন, যেহেতু এটা কটিলেটন তাহলে এইটা হচ্ছে তার এপিকোটাইল। তারও ওপরে যে একদম টিপের পোর্শন থাকে, এইটা হচ্ছে আমাদের প্লিমিউল। ঠিক আছে, আবার নিচের দিকে যদি আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের এই পোর্শনটা আমাদের কটিলেটন, তাহলে তার নিচের পোর্শনটার নাম কি হবে? হাইপোকোটাইল। হাইপোকোটাইলেরও তলার যে টিপটা থাকে তার নাম র্যাডিকেল। তাহলে এপিকোটাইলের ওপরের মানে টিপটাকে আমরা বলি প্লিমিউল, আর হাইপোকোটাইলের টিপটাকে বলি আমরা র্যাডিকেল। আর র্যাডিকেলকে ঘিরে যেটা থাকে তার নাম হচ্ছে কোলিওরাইজা। ঠিক আছে, আর ওপরে যেটা প্লিমিউলকে ঘিরে যে কভারিংটা থাকে তার নাম হচ্ছে কোলিওপটাইল। এই যে লেখা আছে দেখো কোলিওপটাইল, আর এইখানটায় লেখা আছে হচ্ছে আমাদের কোলিওরাইজা। কোলিওরাইজাকেও লেখা আছে শীট লাইক স্ট্রাকচার সারাউন্ডিং দ্য র্যাডিকেল, আর ওপরে কোলিওপটাইলকে লেখা আছে হলো লিফ লাইক ফলিয়ার স্ট্রাকচার। মানে ফোলিয়ার স্ট্রাকচার মানে কি, পাতার মতো স্ট্রাকচার তৈরি করবে এখান থেকে, একটা পাতার মতো দেখতে একটা স্ট্রাকচার তৈরি করবে, যেটা হলো হবে অবশ্যই ভিতর থেকে, মানে ফাঁপা হবে। আর শীত লাইক স্ট্রাকচার মানে জাস্ট নর্মাল একটা শীত তৈরি হবে, নর্মাল এরকম শীত তৈরি করবে। আর তার তলায় দেখো এখানে একটা পোর্শন আছে রুট ক্যাপ বলে, তার মানে রুট ক্যাপকে ঘিরে রাখে হচ্ছে কোলিওরাইজা। এগুলো কি বোঝা গেল? রুট ক্যাপ তাহলে কোথায় থাকে, আমরা যদি একটুখানি মুছে দিই নীল নীল দাগগুলো, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে। দেখো ডায়াগ্রামে পুরোটা, সেরম হলে আরেকবার পুরোটাই আমি মুছে দিচ্ছি, তো তারপরে সেই অনুযায়ী তোমরা এঁকে নিও। দেখো এখানে আমরা কি কি বললাম একবার দেখো। প্রথম হচ্ছে এইটা হচ্ছে আমাদের এমব্রিওনাল অ্যাক্সিস, এমব্রিওনাল অ্যাক্সিস আছে, এইটা হচ্ছে কটিলেডন। তো কটিলেডনের উপরের দিকে আমরা পাবো কি এপিকোটাইল, এপিকোটাইলের উপরের পোর্শনটাকে বলা হয় প্লিমিউল, মানে এপিকোটাইলের টিপটাকে বলবো, মানে মাথার একদম শুরুর দিকের পার্টটার নাম হচ্ছে প্লিমিউল। প্লিমিউলকে ঘিরে রাখে হচ্ছে কোলিওপটাইল, যেটা একটা পাতার মতো অ্যাপেন্ডিক্স তৈরি করে। আচ্ছা, এবার নিচের দিকে আসি, সেটা হচ্ছে কটিলেডনের নিচের পোর্শনটাকে আমরা কি বলবো? হাইপোকোটাইল। হাইপোকোটাইলের টিপটাকে বলবো আমরা র্যাডিকেল, র্যাডিকেলকে ঘিরে রাখি হচ্ছে কোলিওরাইজা দিয়ে। আর এছাড়া নিচের দিকে যেহেতু এটা রুট তৈরি করে, তো এখানেও একটা রুট ক্যাপ থাকে, যেটাকেও পুরো কোলিওরাইজা সারাউন্ড করে রাখে। আর কোটিলেডনকে এখানে অনেক ঘাসের ক্ষেত্রে দেখা যায়, এটাকে স্কুটেলাম বলে। এই যে স্কুটেলাম লেখা আছে, এটা কি হয়, এটা ব্রাউন কালারের হয়, অনেক গ্রিন গ্রাসের মধ্যে দেখতে পাওয়া যায়। গ্রিন গ্রাস, ঘাস যারা হয় তাদের মধ্যে এটা ব্রাউন কালারের হয়, এটার নাম হচ্ছে স্কুটেলাম। তো এখানে লেখা আছে ইন সাম গ্রাসেস ইট ইজ নোন অ্যাজ স্কুটেলাম। কিছু কিছু গ্রাস ফ্যামিলির মধ্যে আমরা এদেরকে দেখতে পাই, যাদেরকে কটিলেডন বলাই হয় না। কটিলেডন জিনিসটা কি, ধরো আমি ছোলাকে যদি ভাবি, ছোলা হচ্ছে আমাদের ডাইকট, তাহলে এই ধরো ছোলা, তুমি এটাকে স্প্লিট করলে দেখবে ইকুয়াল হাফসে, দুটো ইকুয়াল হাফসে তোমার ভাগ হচ্ছে, একটা কটিলেটন দুটো কটিলেটন। আর সেখানে একটা রাইস নাও, রাইস ধরো একটা ধান তুমি নিচ্ছ, নিয়ে ওখান থেকে তুমি চালটা বার করলে, তো এখান থেকে ইকুয়াল ভাগে তুমি ভাগ করতে পারবে? কখনোই সম্ভব না, তুমি ভেঙে দিলেও এটা ইকুয়াল ভাগে ভাগ হবে না, কারণ কি, এটা একটা সিঙ্গেল মোনো কটিলেটন। তাহলে এই একটাই কটিলেটনের মধ্যে আছে, এর মধ্যে কোনো স্প্লিটিং হয় না, তাই তো? এরম স্প্লিটিং হয় না, এটা মোনোকট, এটা মোনোকট, এটা ডাইকট। বোঝা গেল? এবার মোনোকটের মধ্যে অনেক সময় দেখা যায় যে কটিলেটনসকে ব্রাউন কালারে দেখতে পাওয়া যায়, যাদের ব্রাউন কালারে হয় তাদেরকে আমরা স্কুটেলাম বলি। ঠিক আছে, আর সেগুলো কাদের হয় না, বিভিন্ন গ্রাস ফ্যামিলিতে হয়। ঠিক আছে, একবার ছবি আমি পুরোটাই মুছছি, যদি চাও আর একবার স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারো। এক্সট্রা যে ইনফরমেশনসগুলো বললাম সেটাও খাতায় নোট ডাউন করে রেখো, যে গ্রিন কালার গ্রাসের মধ্যে ব্রাউন রঙের স্কুটেলাম দেখা যায়, স্কুটেলামটা লেখা হয়নি এখানে, তো এটা একবার দেখে নিও। বেশ, তাহলে এরপরে আমরা আসছি হচ্ছে সিড বলে টপিকটাতে।
দেখো তো সিডের মধ্যে আমরা কি কি দেখছি। সিড প্রথমে আসছে, বলছে সিড কি কাকে বলা হয় না, ফার্টিলাইজড ওভিউলকে আমরা সিড বলে থাকি সাধারণত। ফার্টিলাইজড ওভিউল, ফার্টিলাইজড ওভিউল কেন, ধরো একটা ওভিউলের ভেতরে মেল সেলগুলো ঢুকলো, যেটাকে মেল নিউক্লি বলি, তো মেল নিউক্লিগুলো ধরো এলো, এসে তার এগ বা ওভামের মধ্যে, এই যে এগ আছে এইখানটায় দেখো, এই যে পোর্শনটা যেটাকে আমি নীল করে দিচ্ছি পুরো, এই জায়গাটা হচ্ছে এগ। তো এর ভেতরে যদি কোনোভাবে একটা মেল নিউক্লিয়াস অ্যাড করে দেয়, তাহলে সে তৈরি করে কি একটা ফল। ঠিক আছে, এবারে ফল তৈরি হয়ে যাওয়ার পরে ভিতরের যে ওভিউলগুলো থাকে, মানে ফ্লাওয়ারের মধ্যে কি থাকছে, ফ্লাওয়ারে ওভারি থাকে, ওভারিটা হয় হচ্ছে ফ্রুটে। আর ফ্লাওয়ারের আর একটা কন্ডিশন হচ্ছে, ফ্লাওয়ারের মধ্যে যে ওভিউলসগুলো থাকছে ওগুলো কিসে হয়, সিডে কনভার্ট হয়ে যায়। তো এই নর্মাল আমরা তাই জন্য লিখেছি যে সিড কি না ফার্টিলাইজড ওভিউল, ফার্স্ট লাইনে এটা আমরা লিখে রেখেছি। আচ্ছা, একটু মুছে দিই। বেশ, তো তারপরে দেখা যাচ্ছে সিডের কতগুলো পার্ট আছে না, সিড কোড, সিড কোড কোথা থেকে তৈরি হয়, ইন্টিগুমেন্ট থেকে তৈরি হয়। এমব্রায়ো কোথা থেকে, এমব্রায়ো থাকে এর ভেতরে, এর ভেতরে এমব্রায়োনাল অ্যাক্সিস হয়, কটিলেডন্স হয়, একটু আগে এমব্রায়ো পড়ালাম, তো আশা করছি এটা বোঝা যাচ্ছে। সিডের ভেতরে কি থাকে, সিড কোড বাইরের দিকে থাকে, তার ভিতরে এমব্রায়ো থাকে, তার ভেতরে এন্ডোস্পার্ম থাকে, মে বি প্রেজেন্ট, সবসময় থাকে না এন্ডোস্পার্ম, কখনো কখনো থাকে। যদি এন্ডোস্পার্ম থাকে তাহলে সেগুলোকে, এন্ডোস্পার্মের বাংলা হচ্ছে শস্য, শস্য মানে হচ্ছে এন্ডোস্পার্ম, মানে আমরা যে এন্ডোস্পার্মটা খাই সেটা অ্যাকচুয়ালি কি হয়, সাধারণত ওটা 3N হয়, এন্ডোস্পার্মটা সবসময় 3N হয়। এটা মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন অনেক সময় দেয়। আর ইনসাম সিড, ব্ল্যাক পেপার, সুগার বিট, সুগার বিট এইগুলোতে বা ব্ল্যাক পেপারের মধ্যে দেখতে পাওয়া যায় নিউসেলাসটা পারসিস্টেন্ট করে। এবার নিচে ওই জন্য ডায়াগ্রামে পুরোটা এঁকে দেওয়া হয়েছে, নিউসেলাস কাকে বলে, নিউসেলাসের কী কী, মানে নিউসেলাস ছাড়াও ধরো ইন্টিগুমেন্ট কাকে বলে, পুরোটাই একবার ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছিল, স্টিল এখানে আরেকবার ভিডিওতে বলে দেওয়া হয়েছে। তো একবার দেখে নিও, যারা ক্লাসে মিসও করে গেছিল তারা একবার দেখে নাও, নিলে সুবিধাই হবে আশা করছি বুঝতে। তা আমি সবটা মুছে দিই, তারপরে আমি আবার বলছি। দেখো তাহলে কিছু কিছু ক্ষেত্রে বলছে কি যে সিড কোথায় থাকে না, ব্ল্যাক পেপারে বলো বা সুগার বিটে বলো, এগুলোতে কি দেখতে পাওয়া যায়, নিউসেলাসটা সারা জীবন থেকে যায়। তাদেরকে আমরা কি বলি, পেরিস্পার্ম বলি, এই ওয়ার্ডটা চাই। পেরিস্পার্ম কোথা থেকে তাহলে আসছে না, নিউসেলাস বলে যে জায়গাটা আছে সেইটা যদি কখনো ফলের মধ্যে সেম থেকে যায়, মানে ফল তৈরি হয়ে যাওয়ার পরেও যদি কখনো, পেরিস্পার্ম কাকে বলবো, যখন ফল তৈরি হওয়ার সময় নিউসেলাস থেকে যাচ্ছে। ঠিক আছে, এবারে স্ট্রাকচার অফ ওভিউলটাকে আমরা একবার দেখি। স্ট্রাকচার অফ ওভিউল কি বলা হচ্ছে, প্রথমে এই যে ভিতরের দিকে এন্ডোস্পার্মটা আঁকা হয়েছে এইটা, এর ভিতরে এবার এর ভিতরে তিনটে তিনটে তোমার সেল আছে। প্রথমে এই যে তিনটে, 1 2 3, এদেরকে আমরা লিখেছি অ্যান্টিপোডাল সেল বলে, এই যে অ্যান্টিপোডাল সেল। তারপর এইখানে দেখা যাচ্ছে যে এইরকম একটা সেল আছে, এইখানে একটা সেল, এইখানে একটা সেল, এদের দুজনকে বলছি আমরা সাইনার্জিডস। আর একখানা মিডলে যে সেল থাকে সেটাকে একটু নীল করে পুরো ডার্ক করে দিলাম, এইটাকে বলছি আমরা এগ বা ওভাম। ঠিক আছে, আর ভিতরেও আরও দুটো সেল থাকে, ডবল ফার্টিলাইজেশন পড়ানোর সময় এগুলো বলা হয়েছিল। এটার নাম কি, এটার নাম হচ্ছে পোলার নিউক্লি। পোলার নিউক্লি দুটো থাকে, দুটো মিলিয়ে জুড়ে যায়, অনেক সময় 2N হয়ে যায় দুজন মিলে। তো যে কারণে এন্ডোস্পার্ম যখন তৈরি হয়, ধরো 2N এর মধ্যে কোনোভাবে মেল সেলটাও এসে একটা ঢুকলো, ধরলাম সেটার কালার আমি ইয়েলো করে দিচ্ছি, ধরো এই একটা ঢুকলো, তো তিনটে এর সাথে এন অ্যাড হয়ে যায়, 3N হয়ে যায়, সেই জন্য এন্ডোস্পার্মটা হচ্ছে 3N কোয়ালিটির হয়। এগুলো ক্লাসে আগেও বোঝানো হয়েছিল, স্টিল আমি বলছি, তার কারণ হচ্ছে চালাজা বা এই পোর্শনসগুলো যাদের নামগুলো মনে নেই বা ক্লাসে আসোনি তারা দেখে নাও। দেখো এখানে নিউসেলাস কোন জায়গাটাকে মার্ক করা হয়েছে, এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদের নিউসেলাস মার্ক করা হয়েছে, এই যে এইখানটাকে নিউসেলাস বলা হচ্ছে, নিউসেলাস। এবার তার তলায় যে পোর্শনটা থাকে তার নাম হচ্ছে ফিউনিকল। আর এই তলার এন্ডটাকে বলছি আমরা চালাজাল এন্ড। আর ওপরে যে ফুটোটা থাকে সে ডিম্বক রন্ধ্র বলা হয় একে, এটার বাংলা হচ্ছে ডিম্বক রন্ধ্র, ইংলিশ হচ্ছে মাইক্রোপাইল। তো মাইক্রোপাইল যেদিকে থাকে সেই দিকটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। ঠিক আছে, মাইক্রোপাইল যেদিকে থাকে তাকে বলা হয় মাইক্রোপাইলার এন্ড, আর এই দিকটাকে বলা হয় চালাজা। এই যে ভিতরের যে জায়গাটা, আমি একটুখানি মুছে দিই সব কটা, যত মার্কিং করলাম সব মুছে দিলে দেখতে পেয়ে যাবে তুমি চালাজা এক্স্যাক্ট কোন জায়গাটা। চালাজা হচ্ছে
এই যে জায়গাটা, এইটাকে বলছি আমরা চালাজার, ঠিক আছে? তো চালাজার এন্ড তাহলে এইটা নিচের দিকে যেটা নীল দিয়ে মার্ক করা হয়েছে, আর তার তলায় যেটা আছে এই যে জায়গাটা, এখানটা একটু অন্য কালি দিয়ে মার্ক করি, গ্রিন কালার দিয়ে করে দিচ্ছে, এই জায়গাটাকে আমরা নিউসেলাস বলছি। তাহলে চালাজা নিউসেলাস কিন্তু সেম জায়গায় না, ওপর নিচ করে আছে, এটা একটু খেয়াল করে রেখো। তাহলে কোন জায়গায় কি কি থাকে এটা বোঝা গেল তো, যে কাকে আমরা ধরো মানে নিউসেলাস বলবো, কাকে আমরা ইন্টিগুমেন্ট বলবো। ইন্টিগুমেন্ট কারা? ইন্টিগুমেন্ট হচ্ছে এই যে এইটাকে ওভিউলের যে বাইরের দিকে কভারিংটা, এইটা একটা বাইরের দিকের কভারিং, এইটাকে আমরা আউটার ইন্টিগুমেন্ট বলবো। এটা ভিতরের দিকের কভারিং, তাহলে এটাকে আমরা ইনার ইন্টিগুমেন্ট বলবো। তাহলে আউটার ইনার দুটো রকমের ইন্টিগুমেন্ট অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, এগুলো লেখার জন্য একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, কারণ আমি পরপর অনেকগুলোই করাবো, তো হয়তো সময় পাবো না সেভাবে। আচ্ছা, এরপরে আমরা ঢুকছি হচ্ছে ডেভেলপমেন্ট অফ সিড, নাকি কোনটা করাই? হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ সিডই করাই। লেখা হয়েছে কি যে এমব্রিও ডেভেলপ গোজ ইনটু ডরম্যান্সি, মানে যখন এমব্রিও ডেভেলপমেন্ট হয় সেটা আস্তে আস্তে কি হয়, ডরম্যান্ট হয়ে যায়। তাতে ডরম্যান্ট হতে গেলে কি হবে, সিডকে এমব্রায়োকে লুকিয়ে রাখতে গেলে বা বন্ধ করে রাখতে গেলে তাকে ডরম্যান্ট বানিয়ে দিতে হবে। মানে লুকিয়ে রাখতে গেলে কি করতে হবে, প্রথমে তাকে জল কমাতে হবে। তো ওয়াটার কন্টেন্ট এই সময় মনে রাখবে, যখনই সে সিড তৈরি করছে, সিড তৈরি করলেই তো শুধু হবে না, সিডের মধ্যে তো ধরো এমব্রায়ো থাকবে, তো এমব্রায়োটা তো জীবিত আছে, সে তো রেসপায়ার করছে। তো আমরা কি করছি না, এই এমব্রায়োটাকেই এটা কি হলো, ওপর নিচ হয়ে গেল কি করে? তা আমরা করছি কি, এমব্রায়ো থেকে জল বার করে দিচ্ছি প্রথমে, মানে আমরা না, অবভিয়াসলি গাছ করে এটা। গাছ কি করছে না, সিডটা থেকে তার যে এমব্রায়ো তৈরি করতে হবে, এমব্রায়ো করতে গেলে সিডের ভিতরে ওয়াটার কন্টেন্টটাকে 10 থেকে 15% মতো করে দিচ্ছে। মানে বাকি পুরো প্রায় 90 বা 85% মিনিমাম এতটা জল সে বার করে দেয়, দিলে সে এমব্রয়টা তৈরি করতে পারে। বোঝা গেল? এমব্রয়টা কী অবস্থায় থাকে, মানে এমব্রয়টা তৈরি করতে পারে বলতে ডরমেন্ট তৈরি করতে পারে, ডরমেন্ট এমব্রয় তৈরি করতে পারে। তো ডরমেন্ট এমব্রয় কেন রাখা হয়, কারণ সিডকে বহু বছর ধরে অ্যাকচুয়ালি এটা রেজিস্ট করতে হবে। যে ধরো আজকে ধরো একটা কোনো গাছের সিড আছে, সে ধরো জল পেলো, তুমি মাটি দিলে, সেই মাটিতে ধরো জার্মিনেট করা শুরু করলো। তো সবটাই হতে কিন্তু ওর বেশ কিছুদিন সময় লাগে, তারও আগে অবধি ওই সিডটাকে হয়তো তুমি ঘরের মধ্যে এমনি রেখে দিয়েছো, যেখানে হয়তো জল ছিল, মাটি ছিল না, বা হতে পারে হয়তো খুব উত্তাপের মধ্যে মানে টেম্পারেচারের মধ্যে রেখে দিলে। তো সেই সব কন্ডিশনে কিন্তু এগুলো রাখাই যায়, কারণ সিড কিন্তু নষ্ট হয় না সেভাবে, যদি তুমি খুব খারাপভাবে ভেঙে চুরে না দাও সিড কিন্তু নষ্ট হয় না, এবং ওটা ইনট্যাক্ট থাকে। সিড কোটটা এতটাই শক্ত হয় যে, মানে সিটের যে গায়ে যে দেওয়ালটা সেটা এতটাই শক্ত হয় যে এই ভিতরের পোর্শনটাকে কিছুই করতে দেয় না প্রায়। মানে ভিতরের পোর্শনে তুমি যাই করে নাও না কেন, ওটা এমব্রয়ডারি কোনোভাবে নষ্ট হবে না। তো এইটা করার জন্য ওকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ডরমেন্ট করতে হয় এমব্রিওকে, এমব্রিওকে আগে ঘুম পাড়িয়ে দিতে হয়। তার জন্য কি করতে হবে, ওকে জল কন্টেন্টটা কমিয়ে দিতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওয়াটার কন্টেন্ট কমে গেল। তারপরে এবারে আসছি আমরা সিড অ্যাডভান্টেজ কী কী করে। ধরো একটা গাছ আছে, তার মধ্যে যদি ভেরিয়েশন আনতে হয় তাহলে সিড লাগবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য সিড তৈরি হয়। তো অবভিয়াসলি সেক্সুয়াল রিপ্রোডাকশন ভেরিয়েশন আনে বা ভেদ আনে, প্রকরণ আনে। মানে কি, ধরো একটা গাছের সেম টু সেম দেখতে রেপ্লিকা তো অন্য গাছ হয় না, কিছুটাই ছোট বড়, একটু চওড়া, বিভিন্ন রকমের শেপের হতে পারে, টেস্ট আলাদা হতে পারে, যে কোনো ফলের টেস্ট আলাদা হতে পারে, ফুলের কালার আলাদা হতে পারে, এরকমের ধরো একই গাছ, কিন্তু তার যে নতুন ফুলটা হচ্ছে সেটা হয়তো একটু বড়, বা হয়তো একটু ছোট, হয়তো একটু সুন্দর দেখতে, বা হয়তো একটু খারাপ দেখতে, কিছু তো একটা চেঞ্জেস আসে। এইটা আসে হচ্ছে সিডের জন্য। এছাড়া লিখছে সেকেন্ড পয়েন্টে লেখা আছে দেখো, যে সিড কোড বলে কি, সিট কোড দেখো এখানটায় লেখা আছে সিট কোড প্রোটেকশন। মানে অ্যাডভান্টেজ অফ সিটের মধ্যে সিট কোড প্রোটেকশন, মানে কি এর সিট আছে, তার মানে সিট কোড আছে। সিট কোড কাকে প্রোটেক্ট করে, এমব্রায়োটাকে প্রোটেক্ট করে। এমব্রায়োটা কিন্তু আসল আমাদের দরকারি জিনিস, সিড কিন্তু আমাদের দরকারি জিনিস না। সিড হচ্ছে আমাদের প্রোটেকশন কভারিং ধরতে পারে, এখানে বলছে, চেষ্টা করছে। সিড কোটের যে কভারিংটা থাকে সেটা অ্যাকচুয়ালি এমব্রায়োকে ঘিরে রাখে। আর সিড জার্মিনেশন হতে গেলে ওয়াটার ডিপেন্ডেন্ট হয়, কারণ দেখো জল না থাকলে তো সে সিড কখনোই জার্মিনেট করবে না। তো সুতরাং
জল থাকতেই হবে, তবেই গিয়ে সিড কিন্তু জার্মিনেট করবে, তাই জন্য লেখা হয়েছে ওয়াটার ডিপেন্ডেন্ট হয়। আর ডিহাইড্রেশন অ্যান্ড ডরম্যান্সি ডিউ টু হুইচ সিড ক্যান বি স্টোরড বেসিস অফ দ্য এগ্রিকালচার। তো অনেক সময় দেখা হয় যে ডরম্যান্সি থাকে বলে সিডের, এবং ডিহাইড্রেটেড থাকে অবস্থায় বলে এই জন্য সিডকে বহু বছর এগ্রিকালচারের জন্য রেখে দেওয়া হয়। এবং দেখবে অনেক জায়গাতেই আজকে ধরো গাছ সিড তৈরি করলো, সেটা নিয়ে গিয়ে 1 মাস 3 মাস 5 মাস পরে হয়তো কেউ কিনলো, ধরো কোনো একটা নার্সারি থেকে হোক বা কোনো এই হাটে বাজারে তো বিক্রি হয় সিড, ধরো সেটাকে কেউ কিনে আনলো, সেটা জার্মিনেট করেও কিন্তু গাছ হয়। তার মানে কি, ওকে তুমি ডরম্যান্ট কন্ডিশনে রাখার জন্য যখন ইচ্ছা হবে তখন তুমি চাষ করতে পারবে। এগ্রিকালচারে এইটা একটা সুবিধা এটা এনে দেয়। আর ভায়াবিলিটি অফ সিডস, এটা অনেক বছর অবধি ও রেখে দিলেও জার্মিনেট করে না, এবং যখন ওর ফেভারেবল কন্ডিশন মনে হয় তখনই ও জার্মিনেট করতে পারে। মানে সিড থেকে সিডলিং তৈরি হয় অনেকগুলো বছর পরে, হতে পারে সেটা এই ফিনিক্স ড্যাকটাইলোফেরা বলে লেখা আছে এটা। এই গাছটা দেখা গেছিল যে ডেড সিতে 2000 বছর আগের একটা সিড গিয়ে জার্মিনেট করছে। ঠিক আছে, আর একটা আছে হচ্ছে লিউপাইনাস আর্কটিকাস বলে একটা গাছ হয়, সেটা আর্কটিক তন্দ্র রিজিয়নে তোমার 10,000 বছর আগে জার্মিনেট, মানে একটা সিড জার্মিনেট করছে। একটা সিড যার বয়স প্রায় 10,000, সে তারপরে গিয়ে জার্মিনেট করেছে। তাহলে ভাবো যে এটা কতটা পাওয়ারফুল। আর বেশ কিছু টাইনি সিড, ছোট ছোট সিড কোন কোন গাছের হয় সেগুলোও লিখে দেওয়া হয়েছে। তার নাম হচ্ছে অরোব্র্যাঙ্কি বলে একটা আছে, এছাড়া স্ট্রিগা আছে, আর এছাড়া অর্কিড আছে। এরা সবাই কিন্তু প্যারাসাইটিক প্লান্ট, এই তিনটের যে নাম বললাম এটা সব কটা প্যারাসাইটিক প্লান্ট। আর পিপল গাছ তো তোমরা জানো, ফাইকাস বেঙ্গালেন্সিস এখানকার যেটা হয়। তো বট গাছ, এইটা বট গাছ তো ব্যানিয়ান, তো অশ্বত্থ গাছ বলে বাংলায় ফাইকাস। তো ফাইকাস বেঙ্গালেন্সিস এইগুলো তোমাদের যে সিডের হয় এগুলো কিন্তু খুবই ছোট হয়। তো সেই জন্য কতগুলো ছোট্ট ছোট্ট, মাইক্রোস্কোপিক নয় অবশ্যই, খুব ছোট সিড তাদের নাম দেওয়া হয়েছে। অর্কিড তার, আচ্ছা, আর প্যারাসাইটিক গাছ বলতে এটা কী বোঝাচ্ছে? প্যারাসাইটিক গাছ কি, যে সমস্ত গাছ অন্য গাছের ওপরে জন্মাবে এবং তাদের নিউট্রিশনের ওপর ডিপেন্ড করে থাকবে বা তাদের হেল্পে তারা বাঁচবে, তবেই তাদেরকে প্যারাসাইটিক গাছ বলা হয়। ঠিক আছে, একবার যদি লেখার থাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি তো মার্ক করে রেখেছি, ওগুলোকে মুছে দিচ্ছি। দেখো তাহলে পরের টপিকে ঢুকবো। চলো এবারে ফল দেখো, স্ট্রাকচার অফ ফ্রুট, ফ্রুট স্ট্রাকচার বলে লিখেছি। তো এটা যতটা পেরেছি আর কি একটু তোমাদের কাছে ভিজিবল করার জন্য এরমভাবে করেছি। একটা ধরো আম আছে, তার খোসাটা বাইরের দিকে গ্রিন কালারের, তো খোসাটাকে আমরা কি মার্কিং করেছি? পেরিকার্প বলে। ভিতরে যেটা আমরা খাই সেটাকে লিখেছি মেসোকার্প বা মধ্যত্বক। আর তারপরে অন্তঃত্বক যেটা, সেটা হচ্ছে আমাদের কি এন্ডোকার্প বলে মার্ক করা আছে, যেটা অ্যাকচুয়ালি আঁটি। এটাকে আমরা কি বলি? আঁটি বলি, বাংলায় আঁটি বলা হয়। তো এই আঁটিটার ভিতরে অ্যাকচুয়ালি থাকে কি, এমব্রায়ো থাকে। ঠিক আছে, বা কটিলেটনসগুলো থাকে, তুমি এইভাবে বলতে ভাবতে পারো। যাই হোক, আমাদের মোট কথা এইটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে কি কি থাকলে? একটা পেরিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। ঠিক আছে, আর ফ্রুট ওয়াল কি তৈরি করে, কোথা থেকে তৈরি হয়? না, পেরিকার্প থেকে ফ্রুট ওয়াল তৈরি হয়, আঁকা লেখাই রয়েছে। আর রাইপেন্ড ওভারিকে বলা হয় ফ্রুট, আর ওভিউল তৈরি হয় হচ্ছে সিডের মধ্যে। ঠিক আছে, এই তিনটে ইনফরমেশন জাস্ট এক্সট্রা এখানে দেওয়া রইলো। এরপরেরটায় ঢুকছি, এটা যদি লাগে তাহলে লিখে রাখো, বা মানে লাগে বলতে এটা তোমাদের খাতায় রাখলে সুবিধা হয়, তো রেখে দাও। আমি সবটা মুছে দিচ্ছি যা এক্সট্রা করলাম। দেখো স্ক্রিনশট নিলে নিয়ে নাও। চলো এবারে টাইপস অফ ফ্রুটের মধ্যে ঢুকছে। ঠিক আছে, টাইপস অফ ফ্রুট প্রথমে আসছে ডেভেলপমেন্ট অফ ওভারি, কোথা থেকে ওভারি ডেভেলপমেন্ট হচ্ছে সেই অনুযায়ী। ধরো ট্রু ফ্রুট, ধরো ওভারি থেকে একটা ফল তৈরি হলো, ওভারি পাকলো, মানে ওভারিতে ফার্টিলাইজ হলো, তারপরে সেটা ফ্রুট হলো। ওভারি আছে, ওভারিতে একটা এগ সেল আছে, তার সাথে ধরো মেল নিউক্লি এলো, দুজনের ফার্টিলাইজেশন হলো, তারপরে সেটা হয়ে গেল ফ্রুট। এই ফ্রুটটার নাম হবে ট্রু ফ্রুট। এটাই সাধারণত তোমরা ফ্রুট বলে জেনেছো, কিন্তু ফলস ফ্রুটও হয়। লাইক ধরো
কোনো থ্যালামাস আছে যার ভেতরে হচ্ছে আমাদের ওভারি থাকে। এবার ধরলাম এটা স্টিগমা, এটা স্টাইল, এটা ওভারি, এর ভিতরে ওভিউল থাকে। তো আর এটা থ্যালামাস। এই থ্যালামাস থেকে ধরো কখনো ফল তৈরি হলো, বা ধরো কোনো একটা ফ্লাওয়ার আছে, তার ধরো ইনফ্লোরেসেন্স থেকে ধরো ফ্রুট তৈরি হলো, ঠিক আছে। এই সব কন্ডিশনকে আমরা কি বলবো, ফলস ফ্রুট বলবো। এগুলো কাদের দেখতে পাওয়া যায়? কাজুতে দেখতে পাওয়া যায়, স্ট্রবেরিতে পাওয়া যায়, অ্যাপেলে পাওয়া যায়। আর এছাড়া হয় হচ্ছে সিডই থাকে না সেরকম পার্থেনোকার্পিক ফ্রুট, এটা আলাদা করে পড়তে হবে। পার্থেনোকার্পিক ফ্রুট মানে কি? পার্থেনোকার্পি মানে হচ্ছে, মনে রাখবে, সিডলেস ফ্রুট, ঠিক আছে, মানে দানা ছাড়া বা সিড ছাড়া যদি কোনো ফল তৈরি হয় তাদের। তো ব্যানানাতে দেখবে, টমেটোতে দেখবে, যদিও তোমরা টমেটোতে প্রচুর এখন সিড দেখতে পাও, কিন্তু সিডলেসে এদের বানানো যায়, ঠিক আছে। তো যে প্রসেসের মধ্যে বানানো যায় সেগুলো 12-এর মধ্যে ডিটেলে হয়তো একটু পড়বে পরের দিকের ক্লাসগুলো। আর ব্যানানা আর টমেটো এই দুটো এক্সাম্পল হিসেবে মনে রেখো। আর বাকিও আমরা আরও অনেক রকমের চার্ট দেবো ক্লাসের মধ্যে, যে কী কী রকমের ফ্রুট তোমাদের পড়তে হবে এমসিকিউ করার জন্য, সেই টাইপস অফ ফ্রুটগুলো একবার ভালো করে দেখে রেখো, ঠিক আছে। আর এটা লেখার থাকলে লিখে নাও, আঁকার থাকলে লিখে নাও, সেরকম হলে ভিডিওটা একবার প্লেব্যাক করে দেখে নাও, যে কিরম কী কী করা হলো বোঝানোর জন্য, কারণ এটা আমাদের দরকারি জায়গা, ঠিক আছে। এই টাইপস অফ ফ্রুট থেকে বেশি প্রশ্ন আসে। আমি এটা মুছে দিই। আচ্ছা, এরপরে আসছি আমরা নতুন টপিকে, সেটা লিখে লিখেই দেখাচ্ছি, যে এইটা বোঝা খুব দরকার, ঠিক আছে। টাইপস অফ ফ্রুটি, কিন্তু এটা কার্পেল অনুযায়ী। কার্পেল কাকে বলা হয়? এইটা কার্পেল, যা স্টিগমা, স্টাইল, ওভারি এগুলো দিয়ে থাকে, ঠিক আছে। তো এই কার্পেল নাম্বার অনুযায়ী বা কার্পেলের পজিশন অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা বুঝবো, ঠিক আছে, কত রকমের ফ্রুট হয়। তো 3 রকমের পড়বে, আমি 3টে মার্ক করে দিলাম ফ্রুটটা। একটা হচ্ছে সিম্পল ফ্রুট, একটা হচ্ছে এগ্রিগেট ফ্রুট, আর একটা হচ্ছে কম্পোজিট ফ্রুট। এবার সিম্পল ফ্রুটের মধ্যে কি হয়? মাল্টি কার্পেলারি আর সিনকার্পাস ওভারি। মাল্টি কার্পেল মানে কি? একাধিক একাধিক কার্পেল তোমার থাকবে। ধরলাম এই হচ্ছে আমাদের থ্যালামাস, ঠিক আছে, এইটা ধরো থ্যালামাস, দুটো কার্পেল আছে, আমি ধরলাম মাল্টি মানে আমাকে তো বহু থাকতে হবে, আমি দুটো আঁকলাম, ঠিক আছে। পাশাপাশি যদি থাকে এরকম, এদেরকে আমরা সিনকার্পাস ওভারি বলি, ঠিক আছে। পাশাপাশি যখন থাকে তখন আমরা তাদেরকে কি বলি? মাল্টি কার্পেল, কারণ 1 2 দুটো কার্পেল আছে, তারা পাশাপাশি আছে একদম গায়ে গায়ে, তাহলে এদেরকে বলছি আমরা সিনকার্পাস, ঠিক আছে। তো এই কন্ডিশনটা এঁকে নাও। তার আরেকটা বলছে এগ্রিগ্রেট ফ্রুট, এদেরকে কি বলা হয় না, এরা হচ্ছে মাল্টি কার্পেলারি অ্যাপোকার্পাস ফ্রুট। অ্যাপোকার্পাস মানে কি? ধরো এই হচ্ছে আমাদের থ্যালামাসটা, যা কি আঁকলাম, এর মধ্যে ধরো এই হচ্ছে আমাদের একটা ওভারি, এই হচ্ছে আরেকটা ওভারি। তো এরম দুটো সেপারেট থাকলো, তখন তাকে অ্যাপোকার্পাস বলা হয়। অ্যাপোকার্পাস এবং মাল্টিকার্পিলারি এগুলো যাদের দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা কি বলি? এগ্রিগেট ফ্রুট বলি, এগ্রিগেট ফ্রুট। আর আরেকটা হয়, আমরা একটু আগে বলছিলাম যে ইনফ্লোরেসেন্স থেকে হতে পারে, যেটা আমরা বলছিলাম যে ফলস ফ্রুটের মধ্যে আমরা ঢুকিয়েছিলাম।
তো এখানেও হতে পারে, ধরো কম্পোজিট ফ্লাওয়ারের মধ্যে একটা আসতে পারে সেটা ইনফ্লোরেসেন্স, গিভ ফ্রুট। ইনফ্লোরেসেন্স কাকে বলে? এই যে আমরা পড়িয়েছিলাম না ক্লাসে, ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট। ধরো কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আছে, সেইটা এসে তোমার এইটা ধরো ইনফ্লোরেসেন্স ছিল, তো এইটা ধরো কোনোভাবে ফ্রুটে কনভার্ট হয়ে গেল, এইটাকে আমরা কম্পোজিট ফ্রুটও বলতে পারি। ঠিক আছে, এবারে এক্সাম্পলসগুলো পড়বো, ছবিটা এঁকে নাও, কারণ এগুলো কিন্তু মাথায় থাকবে না, পরে ভুলে যাবে, মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পলে এইটার এক্সাম্পল লিখে দিচ্ছি। এটার এক্সাম্পল হচ্ছে স্ট্রবেরি। আতায় পাওয়া যায় কাস্টার্ড, অ্যাপেল, আতা। আর কম্পোজিট ফ্লাওয়ারের এক্সাম্পল লেখো জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল, মালবেরি। মালবেরি হচ্ছে সেই গাছটা যেখানে সিল্ক ওয়ার্মরা খাওয়া দাওয়া করে, মানে মালবেরি গাছের পাতায় ওরা খেয়ে অ্যাকচুয়ালি বড় হয়। ঠিক আছে, জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল এগুলো তো তোমরা জানোই। আর এই যে সিম্পল ফ্রুট, এরা না দু রকমের হয়, তো আমি ওই জন্য একটা এক্সাম্পল লিখিনি। একটা হয় হচ্ছে ড্রাই ফ্রুট, আর একটা হচ্ছে ফ্লেশি ফ্রুট। ড্রাই ফ্রুট কারা না? যাদের পেরিকার্প নট ডিভিজিবল ইনটু লেয়ার্স, মানে পেরিকার্পটা কোনো লেয়ারে থাকে না, তাদেরকে আমরা বলি হচ্ছে ড্রাই ফ্রুট। এদের এক্সাম্পল কি? মাস্টার্ড, পি, এরা। আচ্ছা, তুমি যদি ভাবো যে ধরো কাস্টার, স্যার কাজু কেন হলো না ড্রাই ফ্রুট? আরে ওইরকম ড্রাই ফ্রুট নয়, এটা বায়োলজিক্যাল ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট বলতে পেরিকার্প মানে এন্ডোকার্প, মেসোকার্প, এগুলো সব মানে কার্প লেয়ারগুলো কোনোটা মানে ডিভিসেবল আলাদা করে হয় না, পেরিকার্প লেয়ারটা আলাদা করে ডিভিসেবল হয় না, গায়ে লেগে থাকে পুরো। আর ফ্লেশি ফ্রুট বলতে কারা? যাদের ধরো পেরিকার্পের লেয়ার থাকে, পেরিকার্প ইন লেয়ার, আর সব কটা লেয়ার এডিবল হয়, মানে খাওয়ার জন্য ইউজ করা যায়। যেমন ধরো ম্যাঙ্গো, ম্যাঙ্গোর মেসোকার্পটা ফ্লেশি, আর গুয়াভা যদি ভাবি, গুয়াভার তো আমরা সবটাই খেয়ে নিই, সব কটা লেয়ার দেখো, এই যে এই জন্য লেখা হয়েছিল এডিপেল আর পেরিকার্প নট ইন লেয়ার, মানে কোনো গুয়াভার কোনো লেয়ার কি আলাদা করে খুঁজে পাও? সবুজ রঙের ধরো স্ট্রাকচার, ভিতরের দিকে এরকম সিড থাকে সাদার মধ্যে, তো এটার মধ্যে তো আলাদা কিছু খুঁজে পাওয়া যায় না, সব কটাকে আমরা ধরে খেয়ে নিই। তাহলে এর তো তিনটে লেয়ারই আমরা খেয়ে নিচ্ছি, তাই না? তো তিনটে লেয়ার গুয়াভার জন্য কি 3 লেয়ার্সই আমাদের অ্যাকচুয়ালি এডিবল হয়ে যায়, মানে এদেরকে আমরা তিনটে লেয়ার ধরেই খেয়ে ফেলি। তো এরা হচ্ছে আমাদের ফ্লেশি ফ্রুটের মধ্যে পড়ে। ঠিক আছে, ড্রাই ফ্রুটের মধ্যে এক্সাম্পল হচ্ছে মাস্টার্ড, পি। আর ফ্লেশি ফ্রুটের মধ্যে আমি ম্যাঙ্গো, গুয়াভা বললাম, আরও অনেক হয়। জাস্ট নর্মাল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এটা বুঝিয়ে দিলাম, বোঝা গেল? এবার এদের কিন্তু সবকটাই ডায়াগ্রামে মনে রাখবে, এদের কি হয়, এদের হচ্ছে এরকম, মানে আচ্ছা এটা হলে বলো। আচ্ছা ধরো 1 মিনিট, মোছার আগে দেখে নাও। লিখবে, আঁকবে, কি করবে দেখে নাও, তারপরে আমি অন্য টপিকে ঢুকছি। পুরো ফ্রুটটাকে কমপ্লিট করে দেবো আজকে। আসছে এবারে অ্যাপোমিক্সিস, সিড উইদাউট ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন হলো না বা নিষেক ঘটলো না,
তারপরেও যদি সিড তৈরি হয় তখন তাকে আমরা অ্যাপোমিক্সিস বলি। যেমন আমরা যদি আঁকি, ধরো ওভিউলের স্ট্রাকচার এরমভাবে ধরো আমি উল্টো করে আঁকছি, ঠিক আছে? এইটা সেই আমাদের এমব্রায়ো স্যাক, যেখান থেকে অ্যাকচুয়ালি জাইগোট তৈরি হয় আর ওখান থেকে এমব্রিও তৈরি হয়। এটা সাধারণত এখান থেকে হয়, ঠিক আছে? আর এইটা সেই আমাদের নিউসেলাস। নিউসেলাসের কথা মনে আছে আশা করছি। এবার নিউসেলাস থেকে ফল কখন তৈরি হয়? ধরো মাইটোসিস হলো, এটা মাইটোসিস থেকে এটা ডাইরেক্টলি এমব্রায়ো তৈরি করতে পারে কখনো কখনো। কাদের কাদের মধ্যে এটা হতে পারে? ম্যাঙ্গোর মধ্যে এটা হতে পারে, সাইট্রাস ফ্রুট মানে লেবু জাতীয় ফলের মধ্যে হতে পারে, কিছু ঘাসের মধ্যে হয়, অ্যাস্টারেসি ফ্যামিলির যে গাছগুলো হয়, গ্রাস ফ্যামিলি, এদের মধ্যে হয়। এদের হচ্ছে সব কি দেখা যায়, অ্যাপোমিক্সিস দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এবার মনে রাখবে নর্মালি কি হয়, ওভিউল সিডে কনভার্ট করে, ঠিক আছে? কিন্তু অ্যাপোমিক্সিসে কি হচ্ছে, ইন অ্যাপোমিক্সিস some diploid cell can develop into embryo লাইক দ্যাট। এই যে এখানে নিউসেলাস এটা তৈরি করলো কাকে, এমব্রায়োতে তৈরি করলো আফটার মাইটোসিস, তাই তো? তো বারবার মাইটোসিস করে যদি ও এমব্রায়ো তৈরি করতে পারে তাহলে একে আমরা অ্যাপোমিক্সিস বলবো। এখানে তাই লেখা হচ্ছে অ্যান্ড ওভিউল ডেভেলপস ইনটু সিড। এটা কন্ডিশনটা মাথায় রাখবে, ঠিক আছে? অ্যাপোমিক্সিসে কি বলা হচ্ছে না, সাম ডিপ্লয়েড সেল ক্যান ডেভেলপ ইনটু এমব্রায়ো অ্যান্ড ওভিউল ডেভেলপস ইনটু সিডস, ঠিক আছে? নর্মালি ওভিউল কি হয়, সিডে কনভার্ট করে, কিন্তু এখানে অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে এটা আলাদা। অ্যাপোমিক্সিসে হয় কি, অন্যান্য কোনো ডিপ্লয়েড সেল, লাইক আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে লিখে রাখছি নিউসেলাস বলে, যেমন নিউসেলাস একটা ডিপ্লয়েড সেল, তো এই নিউসেলাস থেকে মাইটোসিস হয়, হয়ে এমব্রায়ো তৈরি করে। তো এইরম যদি কখনো কন্ডিশন তৈরি হয় তাহলে কিন্তু আমাদের সেটাকে অ্যাপোমিক্সিস বলা হয়। আমি এটা মুছে দিচ্ছি, বারবার একই জিনিস লিখে তো লাভ নেই। দেখো, আহ, লিখলে লেখো, ছবি তুললে তুলো, যা ইচ্ছা। আচ্ছা, এটা হলে বলো। এর লাস্ট টপিক এটা আমাদের আজকে, সেটা হচ্ছে পলি এমব্রায়নি। পলি এমব্রায়নি বাংলায় বলা হয় বহু ভ্রূণতা। তো বহু ভ্রূণতা এই জিনিসটা কিরকম, সিঙ্গেল সিড has more than one embryo। সাধারণত কি দেখছিলাম, একটা সিডের মধ্যে ওয়ান সিড ওয়ান এমব্রায়ো, এই কন্ডিশনটাই আমরা সাধারণত দেখি। মানে এটা কোথায় দেখা যায়, নর্মালি দেখতে পাওয়া যায়। এখন বলছে ওয়ান সিড মেনি এমব্রায়ো, এইটা হলেই তাকে বলা হয় পলি এমব্রায়নি। বোঝা গেল এই যে কন্ডিশনটা? এটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদের লাগবে না, আমি জাস্ট বোঝার জন্য দিলাম। ইরেজার ছোট কেন? আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, ধরো এরকমভাবে আমি ডায়াগ্রামটা এঁকে দেখাই।
কি আঁকছি এগুলো? ধরলাম এর মধ্যে এইখানটায় এইটা জাইগোট তৈরি করলো, মানে অবভিয়াসলি এটা নর্মাল ফার্টিলাইজেশন হয়েছে, ফার্টিলাইজেশনের ফলে জাইগোট তৈরি হলো। জাইগোটটা করবে কি, এমব্রায়ো তৈরি করবে, এটা সাধারণতই হয়। এবার দেখা যাচ্ছে কখনো তো এই নিউসেলাস থেকেও এমব্রায়ো হচ্ছে, একটু আগেই আমরা বললাম। কি হচ্ছে? নিউসেলাস থেকেও এমব্রায়ো হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যখন একটাই সিড দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে ধরো এই হচ্ছে তার এমব্রায়ো নাম্বার 1, এটা হচ্ছে এমব্রায়ো নাম্বার 2, এরকম তো কন্ডিশন। এবার সিড এটা, তার ভেতরে তাহলে এমব্রায়ো কটা থাকছে? একটা দুটো। এমব্রায়ো কটা তৈরি হচ্ছে? দুটো তৈরি হচ্ছে। তাহলে একটাই সিড যার ভেতরে এমব্রায়ো হচ্ছে কটা? দুটো। এরকম মোর দ্যান ওয়ান এমব্রায়ো যদি তৈরি হয় একটা সিডের মধ্যে, লিখে দিচ্ছি, মোর দ্যান ওয়ান এমব্রায়ো in a seed creates polyembryony. আচ্ছা, এইবারে এর সুবিধা কি? ধরো এটা হাইব্রিড সিড আছে, ধরো এটা একটু প্রবলেম হচ্ছে, এটা কস্টলি হয়, মানে সবসময় ফার্মাররা যে কিনতে পারে তা না। মানে সবসময় হাইব্রিড সিডে তো ভালো লাভ আছে, কেন গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং ফসল বেশি হবে, কিন্তু এটা কস্টলি হয়, ঠিক আছে? তো এই ধরনের গাছের ক্ষেত্রে আমরা যদি ধরো হাইব্রিড সিড, ধর কোনো গাছ আছে যেটা হাইব্রিড সিড পাওয়া গেছে, কিন্তু ওটা তো দাম বেশি, বারবার কিনতে গেলে চাষিকে তাহলে খরচা বেশি করতে হবে। সেই জিনিসটাকে যদি আমরা ঠিক করার চেষ্টা করি, তো এটা একটা সলিউশন। কিন্তু যদি দেখি হাইব্রিড সিড তো দাম বেশি বলা হচ্ছে, এটা তো কস্টলি বলা হচ্ছে, তো একবার হাইব্রিড সিড তৈরি হলো, ধরো হাইব্রিড সিড একটা নিলাম, এটা একটা সিড, এখান থেকে ধরো প্রচুর ফসল হচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর বড় গাছ হচ্ছে এবং তার মধ্যে ধরো ফসলও হয়ে যাচ্ছে প্রচুর। তা আমাদের এরকমই দরকার। এটা সলিউশন আমরা একটা করতে পারি। কি করতে পারি? সলিউশন হচ্ছে ফার্মারদের জন্য হাইব্রিড সিড নাও, তার অ্যাপোমিক্সিস করানোর চেষ্টা করো। মানে এটা তো কি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করলে কি হবে? নর্মাল সিড তৈরি হবে যার জেনেটিক্যালি কিন্তু সে সেম। তাহলে হাইব্রিড সিডেরই মতো কাজ করবে সে এরকমই, কিন্তু সেটা হাইব্রিড সিড নয়। কি হয়ে গেল? ওটা অ্যাপোমিক্সিস করার পর নর্মাল সিড হয়ে গেল। তার মধ্যে কোয়ালিটিগুলো চলে এলো। ওপরে যে কোয়ালিটিগুলো বলছিলাম, যে ধরো একটা গাছ খুব তাড়াতাড়ি ফসল দিতে পারে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে, এটা একটা হাইব্রিড সিড করতে পারে। হাইব্রিড সিডে যদি আমরা অ্যাপোমিক্সিস করে দিই, মানে তাকে বহু ভ্রূণতা বা পলি এমব্রায়নি এইগুলো যদি যখন ক্রিয়েট করি, তখন সেটা কি হয়? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা হলে কি হবে? হাইব্রিড সিডটা নর্মাল, ওরও তো গাছ থেকে সিড তৈরি হবে, তো ওই গাছ থেকে যখন সিডটা তৈরি হচ্ছে, সেই সিডটা কিন্তু জেনেটিক্যালি সেম হচ্ছে, কিন্তু তাকে আর তোমাকে হাইব্রিডাইজড সিড হিসেবে বাইরে থেকে আর কিনতে লাগলো না। গাছের ওই যে সিড তৈরি হলো, ওই সিডগুলো তুমি জেনেটিক্যালি সেম পাচ্ছ, মানে হাইব্রিডের যা কোয়ালিটি এইগুলোরও তাই কোয়ালিটি, শুধু এটা আর তোমাকে খরচা করতে হলো না। বোঝা গেল? এইভাবে কিন্তু সলিউশন করা যায়, যে
যার কস্টলি ছিল, হাইব্রিড সিডের দাম বেশি, তো সেটা আর কিনতে লাগলো না। এই যে হাইব্রিড সিডের দাম বেশি, তো এইটা আর কিনা হলো না, তার বদলে কী করা হলো না, সলিউশন হচ্ছে ওকে নিয়ে গিয়ে অ্যাপোমিক্সিস করিয়ে নাও। এই ছিল আমাদের পুরো টপিকের মধ্যে, আর তো সেরকম কিছু নেই। এবারে বাকি ক্লাসের নোটগুলো দেখবে অবশ্যই, আর যদি কিছু অসুবিধা থাকে ক্লাসের মধ্যে শেয়ার করো।